কাঁদছে। দিন রাত জামাইবাবু শুধু অসহায়ভাবে কেঁদে চলেছে। কাঁদবেই তো, কর্তাবাবুদের দিদিমণির সঙ্গে যুক্তি করে তার জামাইবাবুকে তার বাবা মার কাছে চিরদিনের মতো কেড়ে নিয়েছে। দিদিমণিটা একেবারে বোকা, সে জানে না যে এতগুলো মানুষকে কাঁদিয়ে কখনো নিজে সুখী হওয়া যায় না। এই এই রাস্কেল, এখানে দাঁড়িয়ে একা একা কার সঙ্গে কথা বলছিস? আমার সঙ্গে? হোয়াট? না মানে মাঝে মাঝে আমার মধ্যে দুটো আমি জেগে উঠে। একটা আমি সামনে এগোতে চাইলে আর একটা আমি পেছন থেকে টেনে ধরে। রাস্কেল, তোকে যে বলেছিলাম দাদা বাবুর খেয়াল রাখতে। সাহেব তো একটা নিজেই খেয়ালি মানুষ মেম সাহেব। সাহেবকে যে তোকে ড্রিঙ্ক দিতে বলেছিলাম দিয়েছিস? দিয়েছিলাম, কিন্তু না খেয়ে সাহেব সেটা ছুঁড়ে ফেলে দিয়ে। হোয়াট? আর কি বলেছে জানো? কি বলেছে? বলেছে তোমার মেম সাহেব যদি মাতালকেই পছন্দ হয় তাহলে আমাকে আর কষ্ট করে মাথা না বানিয়ে শুনিখানা থেকে একটা মাতাল গলায় ঝুলে পড়লেই পারতো। হোয়াট? গেট আউট, গেট আউট, আই সে গেট আউট ফ্রম হিয়ার। বেরিয়ে যাও, চলে যাও। যাচ্ছি মেম সাহেব, তবে সাহেবের কথাটা একটু ভেবে দেখতে পারো। ডাক্তার কল্যাণ ভট্টাচার্য, তোমার চরিত্রের খুব অহংকার, তাই না? তোমার ওই অহংকারটা আমি একেবারে ভেঙে টুকরো টুকরো করে দেব। তার চেয়ে তুমি আমাকে টুকরো টুকরো করে তোমার ওই পোষা কুত্তার মুখে ফেলে দাও রিয়া। তবু এমনি করে আমার বাবা মার কাছ থেকে দূরে সরিয়ে রেখো না রিয়া। এই কি কল্যাণ, তুমি এখনো আমাকে ভুল বুঝছো? তোমার বাবা মায়ের কথা ভাবছো? এখনো যে তোমার মতো মনটা আমার পাষাণ হয়ে যায় না রিয়া। তুমি বৃথায় আমার উপর রাগ করছো কল্যাণ। এসো এসো, আমার কাছে এসো। খবরদার, আমায় তুমি স্পর্শ করবে না। তোমার পরশে আগুন আছে, আগুন। আমার যৌবনের আগুন দিয়ে তোমার ওই শীতল মনটাকে আমি একেবারে উত্তপ্ত করে তুলবো। তোমার দু চোখে আছে সর্বনাশের ভাষা। আমি আমার ভালোবাসার বাসা বেঁধে তোমার উড়ন্ত মনটাকে ওই নীল আকাশে উড়িয়ে দেব। বাবুই পাখির বাসার মতো তোমার ওই ভালোবাসাটাও একদিন অনিশ্চয়তার ঝড়ে ভেঙে পড়বে রিয়া। কল্যাণ, আগে আমি তোমাদের জন্য নতুন বাসা বানিয়ে দেব বাবাজি। ড্যাডি, তারপর আরো উচ্চ শিক্ষার জন্য তোমাকে আমি আমেরিকায় পাঠাবো। তার চেয়ে আপনি আমাকে জাহান্নামে পাঠিয়ে দিন। করলেন কেন কেন আপনারা আমার এমন সর্বনাশ করলেন? কি অন্যায় আমি করেছিলাম? কেন মিথ্যে ষড়যন্ত্র করে আপনারা আমাকে বাপ মায়ের কাছ থেকে দূরে সরিয়ে দিলেন? কেন কেন কেন? ওরে ওরে, কে আছিস? কল্যাণ বাবাজির জন্য ড্রিঙ্কস নিয়ে আয়। ড্রিঙ্কস? হ্যাঁ বাবাজি, তুমি নেতা কিং সুগলাহেরির জামাই। এটাও মেনটেন করতে একটু আধটু তো ড্রিঙ্কস করতেই হবে বাবাজি। তাছাড়া ড্রিঙ্কস করলে শরীর ও মনের ক্লান্তি দূর হয়ে যায়। সেই জন্যই তো আমি জিং নিয়ে এসেছি থুড়ি। সাহেবের জন্য ফুল বোতল ফলের লিকার এনেছি। দে দে ধরনী, সাহেবকে এক প্যাক লিকার ঢেলে দে। এই দিচ্ছি মেম সাহেব। খবরদার, এই বিষ তুমি আমার সামনে থেকে নিয়ে যাও, নিয়ে যাও বলছে। প্লিজ কল্যাণ, একটুখানি খাও, খেয়ে দেখো, তোমার ভালো লাগবে। রিয়া, রিয়া ঠিক কথাই বলেছে বাবাজি। এটা খেলে তোমার ব্রেনটা আরো শার্প হয়ে যাবে, অনেক কিছু ভাবতে ভালো লাগবে। খাও খাও বাবাজি, খাও 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 কল্যাণ, নাও একটুখানি খাও। খাবো। হ্যাঁ, আমাকে মদ খেতেই হবে। আমার ভবিষ্যৎটাকে যখন তোমরা খুন করে জাহান্নামের যাত্রী বানাতে চাইছো, তখন আর কেন এই বিষ দিয়ে আমি আমার মনটাকে খুন করে আমি অধঃপতনের অন্তরালে হারিয়ে যাই। চলে গেল, বুকটা আমার দাও দাও করে চলে গেল। আর আমি সইতে পারছি না। কষ্ট দিয়েই তো কষ্ট ভোলা যায় রে ধরনে। তাই আমার ব্যর্থ জীবনের সমস্ত কষ্ট ভুলতে এই বিষ আমি এই সুযোগে কল্যাণের মগজটাকে ধোলাই করে নে মামুনি। আর্থিক দুশ্চিন্তার বিষ পোকা ছেড়ে দিয়ে ওর মনের মধ্যে স্নেহের গোলাপটাকে তুই চিঁড়ে কুচি কুচি করে দে মামুনি। তোকে তুই আরো কাছে
আরো নিবিড় করে মনের মধ্যে টেনে নে মামনি। হ্যাঁ সাহেবকে কি আর এক প্যাক লিখা দিব মেম সাহেব? না, তুই এখন এখান থেকে যা, তোর সাহেবের সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। পার্সোনাল মানে গোপন কথা? আমি তাহলে এখন গই, মানে এখান থেকে চলে গেলাম। হে 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 হে। এই এই কল্যাণ, কি এত ভাবছো? ভাবছি আর কত নিচুতে তোমরা আমাকে নামাবে? নিচুতে নয় কল্যাণ, নিচুতে নয়। ড্যাডি তোমাকে আস্তে আস্তে একেবারে একটু একটু করে একদম উপরে তুলে দেবে। তোমাকে তোমাকে স্ট্যাটাস মেনটেন করতে হবে। এখন থেকে তোমাকে পার্টিতে যেতে হবে, হোটেলে যেতে হবে, নাইট ক্লাবে যেতে হবে, ড্রিঙ্ক করে শিখতে হবে। আর সেই সঙ্গে ইংলিশ মিউজিকের তালে পা পেলে করোনারির কোমর জড়িয়ে ধরে যে ডুইট নাচ নাচতে হবে। এই কল্যাণ, কথা তো বললে না রিয়া? না ডার্লিং, তোমাকে পরো নারীর কোমর ধরে নাচতে হবে না। তুমি তো আমার হাত ধরে নাচবে। আর আমি তোমাকে বলবো, আমি এক জ্বলন্ত যৌবন, আমি এক জ্বলন্ত মৌবন, আমি এক জ্বলন্ত যৌবন, আমি এক জ্বলন্ত মৌবন। এসো কাছে এসো, আরো ভালোবাসো, এসো কাছে এসো, আরো ভালোবাসো, লুটে নাও যৌবন। আমি এক জ্বলন্ত যৌবন, আমি এক জ্বলন্ত মৌবন। কেন কাছে এসো, মধু খাও, ভালোবাসো। এ দূরে কেন কাছে এসো, মধু খাও, ভালোবাসো। লুটে নাও যৌবন। আমি এক জ্বলন্ত যৌবন, আমি এক জ্বলন্ত মৌবন, আমি এক জ্বলন্ত যৌবন, আমি এক জ্বলন্ত মৌবন। আরে এই কল্যাণ, তুমি কি এখনো আমাকে ভালোবাসতে পারলে না? পারছি রিয়া, পারছি। এবার আমি তোমাকে যতই দেখছি ততই যেন আমি পাল্টে যাচ্ছে। এই তো কল্যাণ, তুমি আস্তে আস্তে পাল্টে গেছো, অনেকখানি পাল্টে গেছো। এবার তো আমাদেরকে ভবিষ্যতের ভাবনা ভাবতে হবে। ভবিষ্যৎ? হ্যাঁ কল্যাণ, হ্যাঁ ভবিষ্যৎ। তুমি যখন সারাটা জীবন এখানে থাকবে, তাহলে তোমার সম্পত্তি কেন তোমার বাবার কাছে পড়ে থাকবে? সম্পত্তি আর কোথায় রিয়া, আমার পড়ার খরচ জোগাতে সবই তো প্রায় শেষ। না কল্যাণ না, মিথ্যে কথা। তোমার বাবা সমস্ত জমি জমা বিক্রি করে সব টাকা তোমার ওই পঙ্গু ভাইয়ের নামে লিখে দিয়েছে। রিয়া, তোমার রোজগারের সমস্ত টাকা আত্মসাৎ করার জন্য তোমার বাবা মিথ্যে সম্পত্তি বিক্রির বাহানা দিয়েছে। বলো না রিয়া, বলো না, তুমি আরো কথা বলো না। যে দেবদুল্লাহ মানুষটা তার সর্বস্ব বিকিয়ে দিয়ে আমার ভবিষ্যৎটাকে গড়ে দিয়েছে, সেই মানুষটার নামে তুমি আর মিথ্যে অপবাদ দিও না রিয়া। মিথ্যে নয় কল্যাণ, মিথ্যে নয়। আমার ড্যাডির সমস্ত কিছু জেনে এসেছে। তুমি বলো তো, তোমার পড়াশোনার জন্য যে সম্পত্তি বিক্রি করতে হয়েছে, তার প্রমাণ তোমার বাবা দিতে পারবে? পারবে, নিশ্চয়ই পারবে। আমার যত খরচই হোক না কেন, সে নিশ্চয়ই সম্পত্তি বিক্রির অর্থের চেয়েও বেশি হবে না। তাহলে মায়ের হাতে সোনার চুড়ি দুগাছা বিক্রি, ভিটে বাড়ি বন্ধক, সবে কি মিথ্যা বাহানা? ও ঈশ্বর, আমি আর ভাবতে পারছি না, কিছুতেই না। ব্যাস, অ্যাকশন শুরু হয়ে গেছে। কল্যাণ
গোপালের মনে যে সাইক্লোনটা আমি ঢুকিয়ে দিয়েছি, এরপর ওদের বাবা ছেলের সম্পর্কটা একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তোদের স্বামী স্ত্রীর সম্পর্কের সেতুটাও কিন্তু অটুট থাকবে না রে দিদি। অন্যের ঘর ভাঙতে যাবার আগে তোর নিজের ঘরটা একটু ভালো করে মজবুত কর। এই এই অশোক, তুই কি আমাকে জ্ঞান দিতে ছুটে এসেছিস? জ্ঞান নয় রে দিদি, জ্ঞান নয়। এই তোর চোখের সামনে আমি এই বাস্তব জগৎটাকে তুলে ধরতে চাই। বাস্তব জগৎ? হ্যাঁ রে দিদি, হ্যাঁ। এই বাস্তব দুনিয়াটার দিকে একটু ভালো করে চোখ মিলে তাকিয়ে দেখ, তাহলে দেখতে পাবি কি নারী কি পুরুষ সবাই একদম ঘর বাঁধার খেলায় বিভোর হয়ে আছে। অশোক, ওই স্বপ্ন তো আজকের নয় রে দিদি, ওই স্বপ্ন তো জমা হয়ে আছে সেই ছোট্টবেলার ছোট্ট হৃদয় থেকে। এই সমাজ সংসারের দিকে একটু ভালো করে তাকিয়ে দেখ, তাহলে দেখতে পাবি ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা আজও কেমন ধুলো বালি দিয়ে কর বাঁধার খেলা খেলছে। এ স্বপ্ন তো শুধু স্বপ্ন নয় রে দিদি, এই যে যৌবনের সন্ধিক্ষণে সত্যিকারের একটা নির্বাধার স্বপ্ন। কি বলতে চাস তুই? সেই নির্বাধার সবুজ স্বপ্নটাকে দু পায়ে মারিয়ে এ তুই কোন নির্ভাঙার খেলায় মেতেছিস রে দিদি? অশোক, আমাদের এই ভদ্র সমাজে একটা নারীকেও দেখাতে পারিস যে কিনা শ্বশুরের ভিটে স্বর্গ ছেড়ে এই বাপের বাড়িতে থেকে স্বেচ্ছাচারিতার সাথে গা ভাসাচ্ছে? আমাদের এই ভদ্র সমাজে তুই একটা মেয়েকেও দেখাতে পারিস যে কিনা সৎ চরিত্রবান স্বামীর হাতে নিজের হাতে মদের গ্লাস তুলে দিয়ে তাকে মাতাল চরিত্রহীন বানিয়ে স্ট্যাটাস মেনটেন করছে? অশোক, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। দিদি রে, তোর সেই ছোট্টবেলাকার কথাগুলো তোর মনে আছে রে দিদি? সেই যে রে দিদি, সেই যে ধুলোবালি দিয়ে আমরা কত সুন্দর ঘর বানাতাম, আর সেই ঘরে গামছা মাথায় বউ সেজে তুই ধুলোবালি দিয়ে কত কি রান্না করতিস। আর গৌতম দা বর সেজে এসে তোর সেই রান্না খেয়ে তৃপ্তির ভান করে যখন তোর রান্নার তারিফ করতো, তুই কেমন লজ্জায় রাঙা হয়ে গেছিস। তারপর দাদা এসে যখন দুষ্টুমি করে তোর সেই খেলাঘর ভেঙে দিয়েছিল, তুই ধুলোয় লুটিয়ে পড়ে কি কান্নাটাই না কেঁদেছিলি। তোর মনে আছে রে দিদি, তোর মনে আছে? অশোক, ওসব পুরনো দিনের বস্তা পচা কথা আমি মনে করতে চাই না। ফালতু নয় রে, ফালতু নয়। যাকে তুই পেয়েছিস সে তো একটা মহামূল্যবান রত্ন। সেই রত্নটাকে হেলায় না হারিয়ে জীবনটাকে আরো সুন্দর করে সাজিয়ে নে, দেখবি তোর চেয়ে সুখী এই জগতে কেউ হবে না রে দিদি, কেউ হবে না। একটা কথা পরিষ্কার করে বলতো, কি বলতে চাইছিস তুই? এত কথার সারমর্ম তোকে শুধু একটা কথাই বলতে চাই রে দিদি, বিবাহিতা মেয়েদের কাছে শ্বশুরের ভিটে যেমন স্বর্গ, তেমনি বাপের বাড়ি হলো একটা নরক। তাই বলছিলাম, এই বাপের বাড়ি ত্যাগ করে স্বামীর হাত ধরে শ্বশুরের ভিটে স্বর্গে গিয়ে সুখের সংসার গড় রে দিদি, সুখের সংসার গড়। কি বলে গেলি তুই? সুখের সংসার? অশোক, তুই কি বোকা? তুই এখনো বুঝতেই পারিসনি যে ওই ঘর সংসার করার জন্য আর হাতা খুন্তি নাড়ার জন্য আর রান্না করার জন্য তোর দিদির জন্ম হয়নি। আমি চাই আমার এই লাইফটাকে ফুললি এনজয় করতে। এনজয়। আমার যদি প্রয়োজন হয় তাহলে আমি ওই গৌতমের মতো কল্যাণকেও বলবো। না, আর তুমি এমন নিষ্ঠুর হয় না। আমার মতো কল্যাণ বাবুর ভালোবাসা অমর্যাদা করে তার সুন্দর হৃদয়টাকে তুমি ক্ষতবিক্ষত করে দিও না। তুই আবার আমার কাছে এসেছিস ইডিয়েট? হ্যাঁ, আমি ইডিয়েটই তো। নইলে আমি তোমার মতো একটা নষ্টা মেয়ের মিথ্যা প্রেমের খেলায় মাতবো কেন? পরস্ত্রী জেনেও তোমায় দেখলে আমার আজও সেই ভালোবাসার স্মৃতিগুলো মনের পর্দায় উজ্জ্বল ভাবে ভাসবে কেন? কি বলতে চাস তুই? তোমার এক টুকরো ভালোবাসা তুমি
তুমি আমায় ভিক্ষে দেবে রিয়া? আবার আবার তুই আমার কাছে ভালোবাসার ভিক্ষা চাইতে ছুটে এসেছিস? আমি যে ভালোবাসার কাঙাল, তাই তো তোমার দ্বারে আমি একটু ভালোবাসা ভিক্ষে চাইতে এসেছি রিয়া। আমায় তুমি একটু ভালোবাসা ভিক্ষে দেবে রিয়া? গেট আউট, বেরিয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে, দূর হয়ে যাও। তোমার মনে পড়ে রিয়া সেদিনের সেই মধুময় স্মৃতির কথা, যেদিন তুমি সবুজ পার্কে বসে আমার হাতে হাত রেখে বলেছিলে, আকাশের কাছে নেব কিছু নীল, বাতাসের নেব কিছু গন্ধ, এই নিয়ে মিলেমিশে একাকার হয়ে যাবে আমাদের জীবনের ছন্দ। আর আমি বলেছিলাম সূর্যের কাছে রামধনু রং নেব, চাঁদনির কাছে নেব জোছনার রং, ভোমরার গুঞ্জনে কাকুলির কুহুতারে ভরাবো এই দুটি জীবন, ভরাবো এই দুটি জীবন। সেদিনের কথা তুমি কেমন করে ভুলে গেলে রিয়া? কেমন করে ভুলে গেলে? তোমার সেদিনের সেই ভালোবাসার প্রতিশ্রুতি। তুই যাবি এখান থেকে? যাবো রিয়া, যাবো, আমি চলেই যাব। আর কখনো কোনো দাবি নিয়ে আমি তোমার সামনে এসে দাঁড়াবো না। শুধু আমি তোমায় একটিবার অনুরোধ করছি, সেদিনের মতো তুমি একটিবার বলো, গৌতম গৌতম আমি তোমায় ভালোবাসি, গৌতম আমি তোমায় ভালোবাসি। ভালোবাসা গৌতম, ভালোবাসা, বেশ আমি তোমাকে ভালোবাসি, বাসি রে বাসি, আমি তোকে ঠিক এমনি ভালোবাসি। ওগো নিষ্ঠুর বিধাতা, একটু ভালোবাসা যদি নাই বা পাবো, তাহলে কেন এই হৃদয়ে এত ভালোবাসা দিয়েছিলে? কেন আমায় পঙ্গু কুৎসিত সাজিয়ে মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত করেছিলে? কেন সেদিনের সেই অ্যাক্সিডেন্টে আমার মৃত্যু দিলে না ঠাকুর? তুই মরে গেলে যে তোর নামের বিশাল সম্পত্তি আমাদের হাতছাড়া হয়ে যাবে, তাই তো তোকে আমরা এখনো দয়া করে বাঁচিয়ে রেখেছি। ও দলিল তুমি কোথায় পেলে? তোর সিন্ধুক ভেঙে বের করেছি। ওই দলিল ফিরিয়ে দাও বলছি। না, এই তোর বাবা এই দলিলে উইল করে গেছে, আকস্মিক ভাবে তোর যদি মৃত্যু হয় তোর সমস্ত সম্পত্তি একমাত্র মালিক হবে ওই রামকৃষ্ণ মিশন, কিন্তু আমরা থাকতে তোর সমস্ত সম্পত্তি ওই সাধু সন্ন্যাসীরা ভোগ করবে। সতে হলো তুই হলি আমার বাবার বিজনেস পার্টনারের ছেলে, তাই রামকৃষ্ণ মিশন নয়, তোর সমস্ত সম্পত্তির মালিক হবো আমি। সই করে দে কাগজটাতে। না, আমি সই করবো না, আমি কখনোই আমার সম্পত্তি তোমাদের নামে লিখে দেবো না। আরে দিবি, স্বেচ্ছায় না দিলে তোকে আমি কুকুরের মতো মারতে সই করাবো। সই করিস কিনা দেখি, সই কর বলছি। রিল্যাক্স মাই সন, ধীরে ধীরে কাম করিতে হইবে। I mean slow but steady. Be cage but not lazy. কে আপনি? আমি ডক্টর অ্যান্টনি আছে, লোকে আমাকে পাগলা ডক্টর বলে। মিস্টার লাহিরি রিকোয়েস্টে আমি ওর ট্রিটমেন্ট করিতে আসিয়াছি। কিন্তু আমি তো সম্পূর্ণ সুস্থ আছি, তাহলে আপনি আমার কি ট্রিটমেন্ট করবেন? অসুস্থকে সুস্থ নেই, সুস্থকে অসুস্থ করাই আমার ডিউটি আছে। তার মানে আমি তোমাকে ধীরে ধীরে সুরা পয়জন ইনজেকশন করিবে। পয়জনের রিঅ্যাকশনে তোমার সারা শরীর বিলকুল ভঙ্গ হইয়া যাইবে, তোমার ব্রেন ড্যামেজ হইয়া তুমি বিলকুল উন্মাদ হইয়া যাইবে। না, তখন আমি লোক তোমাকে যাহা বলিবে তুমি ওহা ভি করিবে। ওই কাগজ पर भी সিগনেচার করিয়ে। ভেরি গুড আইডিয়া। আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি, আপনি আমায় সুস্থভাবে বাঁচতে দিন। আপনি আমার উপর দয়া করুন। তোমাকে দোয়া দেখালে আমার क्या फायदा मिलेगा? और पहली कोटे सुनिले हमको 1 लाख रुपया मिलेगा, तो हम ही तुम्हारे दোয়া দেখাবে কেন? আপনি আমায় পঙ্গু করে দেবেন না, আমায় আপনি কোথায় পেলাবি আজকে? আচ্ছা
কেউ ওর সাথে কোনো কথা বলিবে না। ঠিক আছে ডক্টর। ধরণী, এই ধরণী, আমায় ডাকছো দাদাবাবু? এ কি গৌতম দাদাবাবু এবার মাটিতে পড়ে আছে কেন? কি হয়েছে গৌতম দাদাবাবু? তোর জানার কোনো প্রয়োজন নেই। ওকে ঘরে শুইয়ে দিয়ে বাইরে থেকে কপার জানলা সব বন্ধ করে দিবি। মানে এই ডাক্তার বাবুর হুকুম ছাড়া কেউ ওর ঘরে ঢুকবে না, কথাটা মনে রাখিস। ঠিক আছে দাদাবাবু, ঠিক আছে। এ কোন আছে? কাজের লোক। দু একদিনের মধ্যে আপনি সবকিছু জেনেও যাবেন বা চিনেও যাবেন। कुछ भी আমি এখন জানিয়ে লিয়েছি মিস্টার লাহিড়ী। কি জানেছেন? गौतम बाबा निकुंज गांगुली और तुम्हारा बाबा मिस्टर लाहिड़ी को पार्टनरशिप पे बिजनेस करते छिलो। गांगुली तमाम प्रॉपर्टी पार लोबे मिस्टर लाहिड़ी ओ गांगुली को गुंडा लगाइए खत्म करिया दिलो। डॉक्टर, ओ गौतम के खत्म करिते मिस्टर लाहिड़ी गौतम के गाड़ीते टाइम बम ब्लास्ट कराइया दिलो। बात যখন দেখলো গাঙ্গুলি গৌতমের নামে উইল করিয়া লিখে গিয়েছে কি একসঙ্গে গৌতমের মৃত্যু হইলে ও প্রপার্টি মিশনের হাতে চলিয়া যাইবে। তখন মিস্টার লাইরি ভালো ডাক্তার ডাকাইয়া গৌতমের পানে বাঁচাইলো। কেউ কি গৌতম মরিয়া গেলে বিলকুল প্ল্যান যে বানচাল হইয়া যাবে। ডক্টর আপনি ডোন্ট ওয়ারি জুনিয়র লাইরি, আমি ওকে বিলকুল পঙ্গ আর উন্মাদ করিয়া ওর অল প্রপার্টি তোমাদের নামে লিখাইয়া দেবে। তারপর ওভারডেন পয়জন ইনজেকশন করিয়া আমি ওকে বিলকুল ফিনিশ করিয়া দিবে। আমার মনেরই অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি, আমার মনেরই অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি। এই হঠাৎ পাওয়া দিনগুলোকে সারাটা দিন খুঁজি, সুখের ফাগুন এলো বুঝি, আমার মনেরই অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি। ভাবে প্রাণ, সে ভাবে আর আমি ভাবি আর ভাবে প্রাণ, আবার সেই ভাবনায় সুখের কথা যাই যে হয়ে গান। আমার স্বপ্ন পাখি চোখের পাতায় বসলো সোজা সোজে, সুখের ফাগুন এলো বুঝি, আমার মনেরই অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি, আমার মনেরই অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি। তোকে আর লুকোচুরি খেলতে হবে না, এবার চোখটা ছাড় তোরে কাঞ্চা। না দেখে তুই আমায় চিল্লি কেমন করে? বাহ, তোর গায়ে গন্ধ যে আমার চেনা। তাই নাকি? তাই তো তুই আসতে না আসতে তোর গায়ের গন্ধ আমার মনটা করে মাতাল হয়ে গেছে। আমার গায়ের গন্ধ তোর মনে বুঝে নেশা লেগেছে? শুধু নেশা নয় রে কাঞ্চা, তার জন্য তোর গায়ের গন্ধ আমার ভালোবাসার গায়ে একেবারে লেপ্টে গেছে। এই বাতাসি তোর কোঁচরে কি রে? বকুল ফুল। বকুল ফুল দিয়ে তুই কি করবি? আমার রাজপুত্রের জন্য মালা গাঁথবো। রাজপুত্র? হ্যাঁ, আমার রাজপুত্র খুব ভালো, সেই স্বপ্নে আমার কাছে আসি, আমায় ভালোবাসার কথা কয়। রাজপুত্র? অমনি বাবু রাগ হয়ে গেল। আমার রাজপুত্রকে জানিস? জানতে চাই না, আর তোর রাজপুত্রের গল্প আমি শুনতে চাই না, আমি চললাম। আরে রাজপুত্র, এই রাজকন্যাকে রেখে কোথায় যাচ্ছিস? বাতাসি, তুই তো আমার রাজপুত্র রে কাঞ্চা। বাতাসি, আমার বাতাসি, তুই কবে আমায় ঘরে নিয়ে যাবি রে কাঞ্চা? যেদিন আকাশে সোনার পড়া চাঁদ উঠবে, ফুলে ফুলে সারা গাছগুলো ভরে যাবে, আকার গাছে গাছে ছোট্ট পাখির দল যেদিন মিষ্টি সুরে গান গাইবে, সেদিন তোকে আমি তোর স্মৃতিতে সিঁদুর পরিয়ে বরণ করে আমার ঘরে নিয়ে যাবো রে বাতাসি, সেদিন তোকে আমি ঘরে নিয়ে যাবো। সেই শুভ দিনটার জন্য যে আমি অপেক্ষা করে আছি রে কাঞ্চা। আমি তোর জন্য মালা গেঁথে যত্ন করে রাখবো, আর তুই সেই মালা নিতে এসে বলবি আরে মারে
কি হয়েছে রে মুকুড়া? আমার সর্বনাশ হয়ে যাবে বাতাসি, আমার কাল সাপে খেয়েছে। কাল সাপ? হ্যাঁ, ওই রাস্তা দিয়ে আসছিলাম, হঠাৎ এক ঝোপের ভেতর থেকে একটা কাল সাপ বেরিয়েছে আমার পায়ে। ও তোমার কি হলো গুলু? তোমার কি হলো? তুমি মরে গেলে আমি অনাথ হয়ে যাবো গুলু। তুমি মরো না গুলু, তুমি মরো না। মরতে আমাকে হবেই না ভোঁদা। যেই কাল সাপ আমাকে লক্ষ্মীন্দরকে দংশন করেছিল, সেই কাল সাপ আমায় দংশন করেছে। না মরলে আর চলে। ও কাঁদিস না ভোঁদা, তুই কাঁদিস না। তুই কাঁদলে আমার বাতাসিও কাঁদবে। আমি মরলে আমার বাতাসির জন্য একটা কলার ভেলা বানিয়ে দিস। কলার ফেলা? হ্যাঁ, সেই কলার ভেলায় বাতাসি আমায় কোলে নিয়ে নদীর জলে ভেসে চলবে। কত দেশ দেশান্তর পেরিয়ে, কত বিপদ তুচ্ছ করে বাতাসি শেষে আমার জীবন ফিরিয়ে আনবে। বাতাসি, বাতাসি রে, সেই যুগের বেহুলা নাচে গানে দেবতাদের সন্তুষ্ট করে তারা লক্ষ্মীন্দরের জীবন ফিরিয়ে এনেছিল। তুই কে বেহুলা হয়ে তুই এই লক্ষ্মীন্দরের প্রাণ ফিরিয়ে আনতে পারবি না? নিশ্চয়ই পারি। তাহলে আমি বললাম রে ভোঁদা, দুঃখ করিস না, আবার বেঁচে আসবো। এই যুগের বেহুলা লক্ষিন্দর সারা দেশের মানুষের মনে অমর হয়ে থাকবে। বিদায় প্রিয় বাতাসি, বিদায় ভোঁদা, ও বিদায়। গুলু, গুলু, তুমি মরো না গুলু, তুমি মরো না। আমি তো অনাথ হয়ে যাবো গুলু। তুমি ফিরে এসো গুলু, তুমি ফিরে এসো। তোর মরা কান্নাটা আমি থামাবি? থামাচ্ছি আমি। তুই গুলু পাতে বল, আমি তোর জন্য একটা তোমার বেলা নিয়ে আসি। কলার ফেলার দরকার নেই। ওই মুকুড়াকে গলায় কলসি বেঁধে নদীর জলে ফেলে দেখবি। তুই আমায় ফেলে চলে যাচ্ছিস বাতাসি? আমায় নিয়ে কলায় ভেলা ভাসাবি না? ওরে মুকুড়া, তুই সত্যিকারের মরিসনি? সত্যি করে মরলে তুই যদি সত্যি করে ভেলা না ভাসাস, মরটা তোমার বিদায় হয়ে যাবে বাতাসি। আগে তুই মর না রে মুকুড়া, তারপর আমি তোকে দেখছি কি করা যায়। তোর জন্য তো আমি ভেলা সাজিয়ে রেখেছি। তুই মরলে তোর মরাটাকে নিয়ে একেবারে স্বর্গে পাঠিয়ে দেবো। যাস রে বাতাসি, যাস নে, যাস নে বাতাসি, যাস নে, যাস নে। আজ 3 সপ্তাহ হয়ে গেল, বর্দা একদিনের জন্য বাড়িতে এলো না। আসবে কি করে? সে যে এখন বড় লোকের জামাই হয়েছে, গরিব বাবার কথা কি তার মনে আছে? নেই। মনে নেই মানে? জয় রাধে, জয় রাধে। তুমি ছাড়া এ পৃথিবীতে আপন বলে আর কেউ নেই চন্দ্রানী। একে আপনি আবার এখানে এসেছেন? নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো। যতদিন না আমার সুদের সুদ, তস্য সুদ, কড়াই গন্ডাই মিটিয়ে না দিচ্ছ, এবার থেকে আমি রোজ দুবেলায় আসবো। এই যে শুনুন, যার কাছে টাকা পাবেন তার কাছে যান না, আমার কাছে কি করতে এসেছেন? তার কাছে তো শুধু সুদ নেব, কিন্তু তোমার কাছে নেব ইয়ে মানে সুজা। আপনার কি লজ্জা মনে কিছুই নেই? থাকবে কি করে? পুরুষের আবার লজ্জা থাকতে আছে নাকি? ছি 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 ছি। লজ্জা তো নারীর চরিত্র ভূষণ, যৌবনের অলংকার। তাই তো আমি বলি, পুরুষ আমি লাজ কি আমার সাজে? লজ্জাবতী সখী তোমার ভাগে বসে লাজে। বেরিয়ে যান, ওই রাধে, বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান, বেরিয়ে যান। না, সুদ যখন পেলাম না, তখন অন্তত একটু সুধা নিয়ে যা। খবরদার, জয় রাধে। খবরদার, আমার দিকে এগিয়ে আসার চেষ্টা করলে আমি কিন্তু লোক ডাকবো। দেখো, যত খুশি দেখো। তারপর যখন তোমার ওই যৌবন ভান্ডার থেকে এক চুমুক সোজা ছিনিয়ে নেব, তখন এমনি থেকেই তোমার মুখটা বন্ধ হয়ে যাবে। না, এই আপনি কি বললেন? কারণ মেয়েরা ইজ্জত নষ্ট হওয়ার আগে ইচ্ছা চায়, কিন্তু ইজ্জত নষ্ট হয়ে গেলে তা লজ্জার ভয়ে আর মুখটি খোলে না। সেটা বলছি। আমাকে ছেড়ে দাও বলছি। তোমার হাত থেকে তোমাকে মাটন
এত সাহস আমার বাড়িতে ঢোকে আমার মেয়েকে তুমি? আমার কোনো দোষ নেই ভাইয়া, আমি অত্যন্ত সাধু পুরুষ। তোর মেয়েই তো আমাকে ঘরের মধ্যে ডেকে জড়িয়ে ধরে খবরদার বঝর এবার হচ্ছে আমার মেয়ের নামে মিথ্যে কথা বললে তোমার জেবটা আমি ছিঁড়ে নেব। ও কত দোষ তাহলে এই নন্দঘো? বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আর কখনো এই বাড়িতে ঢুকলে তোমার পা দুটো আমি ভেঙে দেব। দূর হয়ে যাও এখান থেকে, দূর হয়ে যাও। কার বাড়ি থেকে তুই কাকে তাড়াচ্ছিস রে ভগবান? কার বাড়ি মানে? 6 মাস আগে তুই 10,000 টাকা নিয়ে ভিটে বাড়িটা আমার কাছে বন্ধকে দিয়েছিলি। সেই টাকা এখন চক্রবৃদ্ধি সুদে আর হারে বেড়ে বেড়ে 50,000 টাকা ছাড়িয়ে গেছে। 50,000? হ্যাঁ 50,000। এই কাগজে লেখাই আছে 6 মাসের মধ্যে সুদ সমদ আমার টাকা ফিরিয়ে না দিলে এই ভিটে বাড়ি আমার হয়ে যাবে। জয় রাধে, জয় রাধে। শয়তান, সাদা কাগজে সই করে নিয়ে তুমি আমায়? সাদা হোক আর কালোই হোক, গতকাল 6 মাসের মেয়াদ শেষ হয়ে গেছে। দয়া করে আরো 2 দিন সময় দিয়ে গেলাম। এর মধ্যে আমার 50,000 টাকা গুনে রাখিস, তা না হলে লাথি মেরে এই বাড়ি থেকে সবাইকে দূর করে দেব। বাবা জয় রাধে, জয় রাধে। সুখে থাকতে ভূতে গেল, আবার বিপদে পড়লে কাঁদে। বাবা সর্বনাশ হয়ে গেল রে চন্দ্রা, সর্বনাশ হয়ে গেল। মাত্র 10,000 টাকার বিনিময়ে আমার লাখ টাকার ক্ষতি হয়ে গেল। হজহরি বাড়ুতে লাথি মেরে আমাদের পথের ধুলোই নামিয়ে দেবে। আর সেই পথের মাঝে নিরন্ন নিরস্বয় হয়ে ওই তুমি কি করলে? কেঁদো না গো, তুমি অমরে করে কেঁদো না। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে আমরা কেমন করে স্থির থাকবো বলো? অকারণেই ভেঙে পড়ছো কেন? আমার কল্যাণ শুনলে নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দেবে। কিন্তু তোমার কল্যাণকে কি ওরা আসতে দেবে মা? দেবে রে দেবে। বাবার বিপদের কথা শুনলে কেউ তাকে আটকে রাখতে পারবে না। বাবাকে সে দেবতা বলে জানে, আর সেই দেবতার বিপদে পাশে এসে দাঁড়াবে না, তাই কখনো হয়? তুমি বলছো সে আসবে? আমার মন বলছে সে নিশ্চয়ই আসবে। তুমি দেখে নিও, তোমার বিপদের কথা শুনলে সে নিশ্চয়ই ছুটে আসবে। বাবা, মা, দাদা আসছে, দাদা। আমার কল্যাণ আসছে? তুই সত্যি বলছিস আমার কল্যাণ আসছে? কল্যাণ আসছে? একটা লাল রঙের নতুন মোটর গাড়ি এসে ওই পদ্মদিঘির পারে দাঁড়ালো। সেই গাড়ি থেকে নেমে দাদা এই দিকেই আসছে, তাই তো আমি তোমাদের জানাতে এলাম। মমতা, তুমি ঠিকই বলেছ, তুমি ঠিকই বলেছ মমতা। আর আমার কোনো চিন্তা নেই। আমার জীবন আকাশের মাঝে জমি ওটা মেঘগুলো এবার একটু একটু করে সরে যাবে মমতা। সেই আকাশের মাঝে আবার নতুন করে উদয় হবে, আবার স্বপ্নের ধ্রুব তারা। আর আমি দিশাহারা হব না মমতা, আর আমি দিশাহারা হব না। জানো বাবা, দাদা বোধহয় আমার জন্য আজ 3 চাকার সাইকেল নিয়ে আসছে। আনবেই তো, দাদাজি তোকে কত ভালোবাসে। এবার আমি সেই সাইকেলে চড়ে সারাটা গ্রাম ঘুরে বেড়াবো। আচ্ছা মা, আজ তুমি পায়েস বানাবে তো? নিশ্চয়ই বানাবো বাবা, নিশ্চয়ই বানাবো। আজ তোরা 2 ভাই একসঙ্গে বসে পায়েস খাবি, কেমন? চন্দ্রা, তুই শিগগিরই ভালো করে কল্যাণের ঘরটা গুছিয়ে দে। বড় বউ, বাবা বড় বউ, তুমি রান্না চাপিয়ে দাও। আমি মাছ আনতে বাজারে চললাম।
আর আর বলো বাবা। কল্যাণের জন্য যে আমরা দিন রাত চোখের জল ফেলতাম, তার জন্য যে আমরা ঠিক মতো খেতে ঘুমোতে পারিনি, সেই কথা যেন ওকে বলিস না মা। না বাবা না। তাহলে হতভাগা বিরাট দুঃখ পাবে। না বাবা, আমি বলবো না। দুঃখটাকে তো তোমরা এমনি করেই বাড়িয়ে দিয়েছো ভগবান ভরচাঁদ। কল্যাণ, দাদা তুই ফিরে এসেছিস বাবা, তুই ফিরে এসেছিস। আমি তো ভেবেছিলাম ওরা তোকে আসতেই দেবে না। কল্যাণ, কল্যাণ, কল্যাণ বাপ আমার। থামো। কল্যাণ, তুমি এতদিন বাড়ি আসোনি কেন দাদা? আমার জন্য সাইকেল এনেছো তো? বলো না দাদা, আমার জন্য সাইকেল নিয়ে এনেছো তো? সরে যা তুই। কল্যাণ, দিলি তো দামি জামা প্যান্টটাকে নষ্ট করে, স্কাউন্ডেল। কল্যাণ তুই? দাদার মতন দেখতে ওই লোকটা কে মা? না না, লোক নয় রে বাবা, লোক নয়, ও তোর দাদা কল্যাণ। না, ও আমার দাদা নয়। দাদা হলে ওভাবে আমায় ধাক্কা মেরে টিলে দিত না। সে আমায় আদর করে কাছে টেনে নিয়ে বলতো, তোর আর আমার শরীরে বইছে একই জন্মদাতার রক্ত, সেই রক্তর বন্ধন কখনো ছিন্ন হবে না, কখনো না। না না, দাদার মতন দেখতে হলেও ও আমার দাদা নয়। ওর আর আমার সম্পর্ক সম্পূর্ণ মিথ্যে, মিথ্যে। কমলান, কমলান, ওই পঙ্গু ছেলেটার ছোঁয়া লেগে তোর দামি জামা প্যান্টের ময়লা হয়ে গেছে, তাই না রে বাবা? দাঁড়া বাবা দাঁড়া, আমি নতুন নতুন কাপড় এনে তোর দামি জামা প্যান্টের ময়লাটা পরিষ্কার করে দিচ্ছি। কিন্তু আমার মনের মধ্যে যে ময়লা তোমরা জমিয়ে রেখেছো, সেটা কেমন করে পরিষ্কার করবে বাবা? মনের ময়লা? কি বলছিস তুই? আমায় ডাক্তারি পড়াতে তুমি নাকি তোমার সর্বস্ব বিক্রি করতে বাধ্য হয়েছো, ভিটে বাড়িটা নাকি পর্যন্ত তুমি বন্ধক দিয়ে ফেলেছো। তা আমার পড়ার খরচের জন্য তোমার কত টাকা খরচ হয়েছে বাবা? তুই কি তার হিসাব চাইতে এসেছিস কল্যাণ? হ্যাঁ, হিসেব। তোমরা 5 টাকা খরচ করে 500 টাকার ফর্দ শোনাবে, আর ভালো সবার সামনে ভালো মানুষ সেজে বলে বেড়াবে, ছেলের জন্য আমি এই করেছি, ছেলের জন্য আমি ভিখারি সেজেছি। তা তুমি কত টাকার সম্পত্তি বিক্রি করেছো বাবা? আর আমার পড়ার জন্যই তোমার কত টাকা খরচ হয়েছে দেখি তোমার হিসাব। বাহ বাহ দাদা বাহ, এই বড় লোকের জামাই হয়ে এই কদিনে তুই টাকার অনেক চিনে নিয়েছিস দাদা। আজ রক্তের সম্পর্ক তোর কাছে টাকাটাই বড় হলো, তাই না রে দাদা? তুই চুপ কর দাদা। ছোট মুখে ভাবে বড় বড় কথা বললে তোর মুখটাই আমি লাথি মেরে ভেঙে দেবো। ওই বাবা, দেখাও দেখাও তোমার হিসাবের খাতাটা। আমি নিজেই যে একটা হিসাবের খাতারে হতভাগা, ভালো করে আমার দিকে চেয়ে দেখ, তাহলেই দেখতে পাবি তোকে সুখী করতে আমার জীবন আর কত খারাপ দুঃখের হাহাকার জমেছে। ভালো করে দেখ, ভাগ নিবি কল্যাণ, এসবের ভাগ নিবি। জানা কেন কেন থামো? হিসাব আমি দেব রে কল্যাণ, হিসাব আমি দেব। কিন্তু তুই কি জানিস যে 5টা বছর তুই বিলেতে কাটিয়েছিস, সেই 5টা বছরের 5টা রাতও আমি ভালো করে ঘুমাতে পারিনি। একটা দিনও আমি পেট ভরে খাবার খাইনি। ডাক্তার দেখালে বেশি টাকা খরচ হয়ে যাবে বলে আমার ছেলের পড়াশোনার খরচ পাঠাতে পারবে না, সেই ভয়ে অসুস্থ হয়ে আমি শুধু 1 গ্লাস জল খেয়ে রাত কাটিয়েছি, এক ফোঁটা ওষুধ খাইনি। সে কথা কি তুই জানিস রে কল্যাণ? সে কথা কি জানে না? বাবা তুমি একটুখানি শান্ত হও বাবা, শান্ত হও। বাহ 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 কল্যাণ, বাহ, বাবার কর্তব্যের কি অপূর্ব মূল্যতেই দিলি। ও
অথচ তোর জন্য তোর বাবা কি না করেছে, নিজেকে নিঃশেষ করে দিয়েছে, অথচ তুই। থাক বড় বউ থাক, অন্ধকে চান দেখিয়ে কি হবে? বাবা কল্যাণ, বাবা হয়ে তোর কাছে কোনোদিন কিছু চাইবো না, তোকে শুধু আমি একটা অনুরোধ করছি। কিসের অনুরোধ? 6 মাস আগে আমি ভজনের কাছে ভিটে বাড়িটা 10,000 টাকা বন্ধক দিয়েছি, সেই টাকা এখন সুদে আসলে 50,000 টাকা হয়ে গেছে। দুদিনের মধ্যে ওই টাকা দিতে না পারলে ভিটে বাড়ি তার নামে করে নেবে। তাই বলছিলাম বাবা, ওই 50,000 টাকা দিয়ে এই ভিটে বাড়িটা তুই ছাড়িয়ে দিবি বাবা। বাহ বাবা, বাহ বাহ, চমৎকার। ছেলের কাছ থেকে টাকা হাতাবার কি চমৎকার প্ল্যান খাটিয়েছে বাবা। কল্যাণ, দাদা, এই যে আপনারা সকলেই শুনলেন তো, 10,000 টাকা নাকি সুদে আসলে 6 মাসের মধ্যে 50,000 টাকা হয়ে গেছে। কল্যাণ, কল্যাণ, এখন আপনারাই বলুন না আমার কি করা উচিত? বাবা নামক এই মিথ্যাবাদী প্রবঞ্চক ছোট লোকটার মুখটাকে জুতা মেরে ভেঙে দেওয়া উচিত নয়। শোনো ছোট লোক, ছেলের পেছনে সামান্য কিছু টাকা খরচ করেছে বলে তার ভবিষ্যতে সুখ স্বপ্নটাকে নিংড়ে শুষে নেবে, তা আমি কখনোই হতে দেব না। আজ থেকে তোমাদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে আমি চিরদিনের মতো চললাম। তোর হয়ে যায় কেন যে পর হয়ে যায়, কান্না হাসি একই সাথে মেশে, কান্না হাসি একই সাথে মেশে, বেদনার মোহনা, বেদনার মোহনা, বাবা মা আজ পর হয়ে যায় কেন যে পর হয়ে যায়, কেন যে পর হয়ে যায়, কেন যে। বাঁচতে দেবে না ওরা, আর আমায় বাঁচতে দেবে না। আমার সমস্ত সম্পত্তি ওদের নামে লিখে দিইনি বলে ওরা দিন রাত আমায় চাবুক মারছে। আজ আজ 2 দিন হয়ে গেল একটা পোড়া রুটি ওরা আমায় খেতে দেয়নি। বাবা, বাবা, আজ তুমি কোথায়? একটি বার এসে দেখে যাও। তোমার আদরের খোকা কোটি কোটি টাকার মালিক হয়েও ক্ষুধার জ্বালায় কেমন হাহাকার করে কাঁদছে। খিদের জ্বালায় আর তোমাকে কাঁদতে হবে না গৌতম দা। এই দেখো, এই দেখো, লুকিয়ে লুকিয়ে আমি তোমার জন্য খাবার এনেছি। খাবার এনেছো? কই দাও দাও। অসহ্য খিদে বুকটা আমার দাও দাও করে চলে যাচ্ছে। একই আমার ভাগ্যে কি একটু ভালো খাবারও জুটবে না? এতে ভালো খাবারই আছে গৌতম দা, কেউ যাতে কোনো সন্দেহ করতে না পারে সেই জন্য আমি এই পোড়া রুটির মধ্যে লুকিয়ে লুকিয়ে ভালো খাবারই এনেছি। অশোক, তুমি তুমি শিগগিরই এই খাবারগুলো খেয়ে নাও তো দেখি। কেউ দেখে ফেললে আমাদের দুজনারই কিন্তু বিপদ হতে পারে। আমি না হয় ওদের হাতে বন্দি, কিন্তু তোমার আবার বিপদ কিসের ভাই? এই সংসারে তোমার মতো আমিও যে বড় একা গৌতম দা। দাদা, দিদি, বাবা কারো মধ্যে একটু মনুষ্যত্বের লেশ মাত্র নেই। ওদের স্বার্থে ব্যাঘাত ঘটালে ওরা বোধহয় আমাকেও রেহাই দেবে না। যাক যাক, সে কথা, তুমি আগে খেয়ে নাও তো দেখি। তোমাকে তোমাকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার নেই। পঙ্গু কুৎসিত বলে সবাই আমায় কেমন ঘৃণা করে, কিন্তু তুমি যে আমায় কেন এত ভালোবাসো তা বোধহয় ঈশ্বরই জানেন। গৌতম দা, তোমাকে তোমাকে দেখে আমার কি মনে হয় জানো? মনে হয়? মনে হয় তুমি নিশ্চয়ই আগের জন্মে আমার ভাই ছিলে। সহোদর না হলে বুঝি আপন ভাই হওয়া যায় না? তাই বুঝি আমার দেয়া এই খাবারগুলো খেতে তোমার এত সংকোচ? না না, সংকোচ কিসের? আমার আমার আনন্দ হচ্ছে।
তুমি যে নিজের জীবনে বিপন্ন করে আমার জন্য খাবার এনেছো, সেই আনন্দে আমার পেট ভরে গেছে ভাই, আমার পেট ভরে গেছে। তাহলে খাবার ফেলে রেখে তুমি অমন করে কাঁদছো কেন? তুমি না আমাকে আগের জন্মের ভাই বলে ভেবেছো? আগের জন্মের ভাই কি এ জন্মের ভাই হতে পারে না? এসো এসো গৌতম দা, খাবে, এসো খাও, খাও বলছি, খাও। অশোক, এত দুস্তর পর্দা, তুই কিনা আমার নিষেধ সত্ত্বেও ওর ঘরে খাবার পৌঁছে দিস? এর পথে চলার সাহসটা আমার চিরকালই বেশি দাদা, কিন্তু আমি অবাক হয়ে ভাবছি এত মহাপাপ করার সাহস তুমি পেলে কোথায়? কি বললি? তোর প্রশ্নের জবাব আমি দেব না, দেবে আমার হাতের এই চাবুক। এইবার কি হবে দাদা? ছোট্ট ভাই হয়ে এই চাবুকটা যদি আমি তোমার পিঠে বসিয়ে দিই, অশোক, সম্মানটা থাকবে তো দাদা? অশোক, ভয় নেই দাদা, আমি করব না, কারণ কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের স্বভাব? ছি 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 দাদা, ছি দাদা, ছি ছি ছি। রাস্কেলটার বড্ড বার বেড়েছে, এবার ওকে থামিয়ে দিতে হবে। কি বলছো? নিজের ভাইকে? সেট আপ! এখনো বলছি, দলিলে সই করবি কিনা? না, আমি মরবো, তবু ওই দলিলে আমি সই করবো না। তাহলে তুই তিল তিল করে মরার জন্য প্রস্তুত হ। ডক্টর, ইনজেকশন! ওই বিষাক্ত ইনজেকশন আর আমায় দিও না, তাহলে আমি একেবারে উন্মাদ হয়ে যাব। তোমাকে উন্মাদ করে মারতাম নয় তো, আমি ট্রিটমেন্ট শুরু করে আছি ভাই বয়। ডাক্তার বাবু, এখনো আপনি কিন্তু তেমন কাজ দেখাতে পারেননি। হবে ধীরে ধীরে কাম হবে। এই ইনজেকশন পুশ করিলে ও লোক টোটালি উন্মাদ হয়ে যাইবে। না, আমায় ইনজেকশন দেবেন না, আমায় আপনি বাঁচতে দিন। ভাই, আমি তোমাকে বাঁচিতে দিবে না, সুস্থ থাকিতে দিবে না, আমি তোমাকে ম্যাড করিয়া দিবে, বিলকুল ম্যাড। জ্ঞান হারিয়ে ফেলেছে, ওকে ঘরে পৌঁছে দাও ডক্টর। নো মাই সন, আমি ওকে কিছু এক্সট্রা ট্রিটমেন্ট করিবে। ঠিক আছে ডক্টর, আপনার কাজ কমপ্লিট করার জন্য আপনাকে 50,000 টাকা দেওয়া হয়েছিল, আর যত শীঘ্র আপনি কাজ দেখাতে পারবেন তত শীঘ্র পেয়ে যাবেন আপনার পারিশ্রমিক বাকি 50,000 টাকা। কাজ আমি দেখাবো অসীম, আর এমন কাজ দেখাবো যা দেখে তোমরা সবাই একেবারে তাজ্জব বনে যাবে। গৌতম, তোর বড্ড লেগেছে তাই না রে? চাবুক মেরে মেরে ওরা তোর সারা শরীরটা ক্ষত বিক্ষত করে দিয়েছে, কিন্তু ভয় কি বাবা? আমি তো এসেছি রে, আমি থাকতে আর কেউ তোর কোনো গতি করতে পারবে না। ভাই বাবা, অন্তত কিছুক্ষণের জন্য হলো তুই একটু শান্তির ঘুম ঘুমা। ওরে আমি যে তোর না, আমি তোর কেউ নই, আমি অ্যান্টনি, পাগলা ডক্টর অ্যান্টনি। কি? আমি কোথায়? আমি গৌতম, না, আমায় ওই ইনজেকশন দেবেন না, দোহাই আপনার, আপনি আমায় সুস্থভাবে বাঁচতে দিন। আমি যদি আপনার ছেলে হতাম তাহলে কি পারতেন আপনি আমার এভাবে সর্বনাশ করতেন? বলুন না, পারতেন? স্টপ ইট। ডাক্তার বাবু, জানো গৌতম, তোমার মতো আমারও একটা ছেলে ছিল, বহুত বছর আগে আমার ওই মরিয়া গেছে, তাই তো আমার খোকা ছাড়া একমাত্র সারা দুনিয়ায় আর কেউ ছিল না। আপনার খোকা বুঝি মারা গেছে? না, আমার খোকা বেঁচে আছে, আজও আমার অন্তরে আঁকা হয়ে আছে তার করুণ মূর্তি। হয়তো আমার খোকা যেন আমার দৃষ্টিতে তাকিয়ে বলছে। ডাক্তার বাবু, আপনার কণ্ঠস্বর পাল্টে গেল কেন? আপনার মুখের সেই ভাষা কোথায় গেল?
কে আপনি? সত্যি করে বলুন তো আপনি কে? স্টপ ইট, আই সে স্টপ ইউ। ডাক্তার বাবু, আমি অ্যান্টনি আছে, পাগলা ডাক্তার অ্যান্টনি। তোমার ট্রিটমেন্ট করাই আমার ডিউটি আছে। তাহলে কি আপনি আমায় সুস্থভাবে বাঁচতে দেবেন না ডাক্তার বাবু? ডোন্ট বি নার্ভাস মাই সন। সবাই জানে আমি তোমাকে উন্মাদ করিতে আসিয়াছি, বাট ইজ নট দ্য কারেক্ট। তাহলে ওই বিষাক্ত ইনজেকশন? বিষাক্ত নয় রে গৌতম, বিষাক্ত নয়। একটা ভিটামিন ইনজেকশন আছে, বাট পয়জন ভাবিয়া তুমি নার্ভাস হইয়া সেন্সেস হইয়া যাও। ডাক্তার বাবু, আমি তোমাকে বাঁচাইবে গৌতম, শয়তান কিন্তু লাইনের হাত হইতে উদ্ধার ভি করিবে। বাট মাই সন, তোমাকে আমার সঙ্গে বহুত অ্যাক্টিং করিতে হইবে। অ্যাক্টিং? হ্যাঁ, আজ হইতে তুমি উন্মাদের অ্যাক্টিং করিবে। সবাই জানিবে কি তুমি উন্মাদ হইয়া গেছো। ডাক্তার বাবু, আর আমি যখন ইনজেকশন পুশ করিবে, তখন তুমি চিৎকার করিতে করিতে সেলসেট হইবার ভান করিয়া পড়িয়া থাকবে। ওকে? ডাক্তার বাবু, আপনি মানুষ নন, আপনি দেবতা। তাই এই আপনার মতো দেবতার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। কোটি কোটি গৌতম মাই সন, বাবার উপর অভিমান করি বর্দ চিরদিনের মতো এই বাড়ি ছেড়ে চলে গেছে। সেই দুঃখে মা দিন রাত চোখে জল ফেলছে। বাবাও কেমন ছোট হয়ে গেছে। আমি কাকে সান্ত্বনা দেব? আমি যে নিজে একটা দুঃখের পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি। কল্যাণের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই বুঝে এখানে কাঁদছিস রে চন্দ্রা? না, কাঁদতে আমার বয়ে গেছে। তার জন্য কেন কাঁদবো? সে কি মানুষ? সে যদি মানুষ হতো তাহলে এতগুলো মানুষকে কাঁদিয়ে সে কখনো চলে যেতে পারতো না। মা, যাবেই তো রে চন্দ্রা, যাবেই তো। তার স্বার্থের ঘর যে সুখে সম্পদে ভরে গেছে। মা, এখানে থাকলে আমাদের সবাইকে যে সেই সুখের ভাগ দিতে হতো। মা, আচ্ছা চন্দ্রা, তুই বলতো কল্যাণকে মানুষ করতে তোর বাবা কত কষ্টই না করেছে। মা, তাকে কোনোদিন একটু ভালো খেতে দেখেছিস? কোনোদিন একটু ভালো পড়তে দেখেছিস? কল্যাণ কল্যাণ করে যে মানুষটা নিজের জীবনটাকে মাটি করে দিল, সেই মানুষটাকে কেউ চিনল না রে চন্দ্রা, কেউ তাকে চিনল না। কেমন করে চিনবে বড় বউ? স্বার্থের চশমা চোখে নিয়ে সে যে এখন রঙিন স্বপ্ন দেখছে। হেলে আসা দুঃখের অন্ধকার ওর চোখে ধরা পড়বে না। আচ্ছা বাবা, তুমি কি সবসময় দাদার কথা ভাবে? এই সংসারের কথা কি তুমি একবারও ভাববে না? ভাববো রে চন্দ্র, ভাববো। এই সংসারের কথা আমাকেই তো ভাবতে হবে। এই সংসার সমুদ্রে আমি যে একমাত্র কন্যারে। যতই ঝঞ্ঝা, যতই ঝাপট আসুক, আমাকেই তো এই পারি তোর করতে হবে চন্দ্র। কিন্তু কেমন করে তুমি এই মরা সংসারটাকে বাঁচাবে গো? ভেবো না বড় বউ, ভেবো না। এই সংসারটাকে বাঁচাতে প্রয়োজনে আমি মজুর সেজে মাঠে মাটি কাটবো, বাবুদের মঠ বইব। আর তাতেও যদি না হয়, আমি রাস্তার মাঝে দাঁড়িয়ে বাবুদের কাছে দু হাত পেতে বলবো, বাবু মশাইরা, সহায় সম্বলহীন এক হতভাগ্য বৃদ্ধ ব্রাহ্মণ আমার স্ত্রীর পুত্র বিবাহযোগ্য মেয়ের মুখে এক মুঠো খাবার তুলে দিতে বাবা, আপনাদের কাছে হাত জোর করে ভিক্ষা চাচ্ছি। আপনারা দয়া করে আমাকে একটা টাকা ভিক্ষা দিন, একটা টাকা দিন। ভিক্ষা চাইলে কি ভিক্ষা পাওয়া যায় ভট্টাচ? রাস্তায় গিয়ে হাত পেতে দাঁড়া, অনেক ভিক্ষা পাবি। বরজরি জেঠো, জয় রাধে। ভজহরিদা, ভজহরিদা তুমি? হ্যাঁ আমি। দুদিনের মেয়াদ শেষ হয়ে গেছে, এবার দাও তো ভাইয়া আমার 50,000 টাকা দিয়ে এই ভিটে বাড়ির দলিলটা নিয়ে ধন্য করো। জয় রাধে। এত টাকা আমি কোথায় পাবো ভজহরিদা? কার কাছে পাবো? কোথায় পাবে, কার কাছে পাবে তা তো আমার জানার কোনো প্রয়োজন নেই ভাইয়া। 6 মাসের জন্য ভিটে বাড়ি বন্ধক রেখে
টাকা দিয়েছিল, মেয়াদ শেষে টাকা চাইতে এসেছি। টাকা দিতে পারো তো দাও, নাইলে বাড়ি ছাড়ো। জেঠু হজরিদা না, এত বড় নিষ্ঠুর আপনি হবেন না। এই বাড়িটুকু নিয়ে নিলে আমাদের যে মাথা গোটার জায়গা থাকবে না। কে বলেছে জায়গা পাবি না? তোমাদের মতো কত ভিখারি ফুটপাতে পড়ে আছে, আরে কোনো না কোনো নিশ্চয়ই জায়গা পেয়ে যাবে। হজরি জেঠু নাও নাও, শিগগিরি বাড়িটা খালি করে দাও তো। ওরে নন্টে পিন্টে আবলা হবলু, তোরা সব ঘরের জিনিসপত্র গুলো ছুঁড়ে ফেলে দে। ভাবিস না তোদের সবগুলো জানি 500 টাকা টানা দেবো। দোহাই দোহাই হজরিদা, দোহাই দোহাই হজরিদা, আমাকে আর একটা মাস সময় দিন। এর মধ্যে আমি যেমন করে পারি তোমার সমস্ত টাকা আমি শোধ করে দেব। তোমার পায়ে ধরে এই যে তোমার কপাল ঘেঁটে রক্ত ঝরছে। ওরে ও চন্দ্রা, দেখ না তোর বাবার কি হলো, একটিবার দেখ না মা, একটিবার। শয়তান ফজরে বাড়ুচ্ছে, অর্থের অহংকারে অহংকারী হয়ে আসছে তুমি মহা পাপ হলে মহাকালের বিচারে এই মহাপাপের শাস্তি তুমি একদিন পাবে। আজকে যেমন করে তুমি আমাদের ঘর ছাড়া করলে, তেমনি করে একদিন তোমাকেও পথে পথে ভিক্ষা করতে হবে। জয় রাধে। সাবাস ঈশ্বর সাবাস, ন্যায় ধর্ম সত্য রক্ষার কি অপূর্ব প্রতিদান। যারা তোমায় দিন রাত গালি গালাজ করবে তাদের তুমি পাপের প্রাসাদ ভরিয়ে দেবে, আর যারা দিবানিশি চন্দন তুলসী দিয়ে তোমার পুজো করবে তাদের জন্য ছুড়ে দেবে মুঠো মুঠো আকার, মুঠো মুঠো আকার। ওরা আমাদের ঘরের জিনিসপত্র ফেলে দিচ্ছে কেন? আমরা এই ঘরটা যে এখন আর আমাদের নেই রে ভাই, এই ঘরটা যে এখন ওই ফজরে বাণিজ্যের হয়ে গেছে। না না, এই ঘর আমরা কাউকে ছাড়বো না। তোর বাপ দেবে রে হারামে জাদা, তোর বাপ দেবে। তুই তো একটা পুচকে ছোড়া। এ ভগবান, আমার বাড়ি থেকে বেরোবি নয় নন্টে পিন্টে থেকে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবো। থাক ভজরিদা থাক, তোমাকে আর কষ্ট করে ওদিকে ডাকতে হবে না। আমি আমার বাড়ি ছেড়ে দিচ্ছি। ওকে এসব কি বলছো তুমি? বলো কি বলছো? না বাবা, এ বাড়ি আমরা ছাড়বো না। পঙ্গু হলেও হাত দুটো আমার এত দুর্বল নয়, আমি আমার সর্বশক্তি দিয়ে ওদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। না রে আমলান না বাবা, ওরা যে তোকে মেরে ফেলবে, তার চেয়ে চল আমরা এখান থেকে চলে যাই। আমরা এখন কোথায় যাব বাবা? ওরে মা, যাদের কিচ্ছু নেই তাদের তো পথ আছে। খোলা আকাশের নিচে গাছের তলায় আমরা বাসা বাঁধবো। সবুজ ঘাস হবে আমাদের শান্তির সজ্জা, ভিক্ষারণ্য হবে আমাদের সুখের রাজভোগ। এইভাবে এইভাবে আমাদের বাকি জীবনটা আমরা কাটিয়ে দেব। চুপ করো, দয়া করে তুমি চুপ করো গো, তুমি চুপ করো। বিদায় বিদায় জন্মভূমি, বিদায় আমার সৎপুরুষের ভিটে, চির বিদায়। ঘরের খোঁজে ঘরের চির বিদায়। ঘর ছেড়ে যায়, ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যায়। পরকে আপন করলে বিধি, পরকে আপন করলো বিধি, আপন কি পর ঘরের খোঁজে ঘরের মানুষ
ঘর ছেড়ে যায় ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যায়। আমি আত্মহত্যা করব, আমি গলায় দড়ি নেব। বাতাসি, বাতাসি রে, তোর মনে এই ছিল আমায় ভালোবাসায় জল ঢেলে তুই শেষে তুই কাঁচা যাতে পুষ্টি নিষ্টি শুরু করতে গেলি? ওরে বাতাসি, তোর জন্যই তোর লক্ষিন্দরা কালসাপ কামড় খেতেও রাজি ছিল রে। ও তোমার কান্না দেখে আমার মুখটা বেঁচে যাচ্ছে। তুমি বললে আমিও বলবো। না রে ভাঁদা না, তুই মরিস না, বরং আমি মরলে আমার মরা দেহটার ওপর একটা প্রেমের সমাধি বানাবি। আমার বাতাসি যদি কোনোদিন সে সমাধির ওপর জীব জ্বালাতে আসে, সেদিন আমি করুণ সুরে স্বর্গ থেকে বলবো, ও গো আজ আমি পল হয়ে গেছি, তুমি পলকে আপন কোলে নববধূ হয়ে থুকের বিনালে তুমি অতীতকে ভুলে গিয়ে তো আমি মরবো, এই মদ খেতে খেতে আমি মরবো। আর মদ খেও না গুলো, আর ভাত খাবো, মদ খেতে খেতে আমার কলিজা ফেটে যাবে, ফুসফুস বাস্ট হয়ে যাবে, মুখ দিয়ে গল গল করে রক্ত উঠবে, এমনি করি আমি মরবো। 100 বার মরবো, 1000 বার মরবো। তুই বললে যে আমি মনে প্রাণে বিধবা হয়ে যাব রে মুকুড়া। হ্যাঁ, বিধবা? ওরে মাদা, তুই শুনতে পাচ্ছিস? আমি মরলে নাকি ও নাকি বিধবা হয়ে যাবে। না রে বাতাজি না, তোকে বিধবার হাত থেকে বাঁচাতেই আমি নিজেই বেঁচে উঠলাম। তোমার ভাগ্য পিলে গেছে গুলো, আবার তুমি তোমার বাতা তুলে তোমার বেউলাকে কাঁদতে পেয়ে গেছ। বাবুই তো, এই লক্ষিন্দর ছাড়া এই বেহুলাকে ওই কাজ করলাম না, মানে কাঞ্চের সবার সাথে ঘরে বাঁধতে পারে? তুই এবার যা ভাঁদা, আমরা একটু প্রেম টেম করবো। আমিও তোমাদের প্রেম করা দেখবো, তারপরে বাড়িতে গিয়ে মুক্তিকে বলবো, মুক্তি আই লাভ ইউ, মানে আমি তোমাকে ভালোবাসি। দেখলি বাতাসি, দেখলি ভাঁদাও কেমন প্রেম করতে শিখে গেছে। শিখবে না, কার শিষ্য দেখতে হবে না? তোর কথাগুলো না বড্ড ভালো মাইরি। এই মুকুড়া, আবার কেন বাতাসে বলছিস? কেন বেহুলা বলতে পারিস না? বেহুলা? হ্যাঁ, তুই আমার লক্ষিন্দর, আমি তোর বেহুলা। এটা কাঁচাই না মাইরি, দেখি আমার পাশে থেকে কেমন মানাই। বাবু মশাইরা, আপনারা ভালো করে দেখো বলুন তো আমাদের কেমন মানিয়েছে। সেই যুগের বেহুলা লক্ষিন্দরের মতন বুঝি। তুই আমার ঘরে চল বেহুলা। আরে আজে কি রে, আজে কি রে? যেদিন তুই টোপর পরে বর্ষে আসবি আর আমি মাথায় ঘোমটা দিয়ে বসে আসবো, সেই দিন তুই আমায় বিয়ে করবি। কবে সেদিন আসবে রে বেহুলা? সামনে পূর্ণিমায়, যেদিন আমি তোর জন্য মালা গেঁথে রাখবো, সেই দিন তুই আমায় বিয়ে করে নিয়ে যাবি, ঠিক আছে? বাবু মশাইরা, আগামী পূর্ণিমায় এই বেহুলার সঙ্গে আমার বিয়ে। আপনাদের সকলের নেমন্তন্ন, কিন্তু আপনারা সবাই বরযাত্রী হয়ে যাবেন। আরে মেয়েরা, তোমরা হবেন কন্যাযাত্রী, কেমন? তোর বিয়ের স্বাদ আমি গোছাবো, এমন শিক্ষা দেব, কোনোদিন কোনো মেয়েকে বিয়ে করার জন্য তুই লাফাবি না। কে বিয়ের জন্য লাফালাফি করছে রে বাতাসি? ওই মুখ পুরো লখায়। তাই নাকি? আগামী পূর্ণিমায় সে নাকি আমাকে বিয়ে করবে। তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের দুজনের বিয়ে দেবো, না কি বলিস? চুপ কর পাজি, ওকে বিয়ে করা আর গলায় দড়ি দেওয়া
তাহলে ওই বেচারার কি হবে? ওর ব্যবস্থা তো আমি করে রেখেছি। আগে বল তো, তুই কবে আমাকে তোর বাড়ি নিয়ে যাবি? সেই কথাই তো আমি তোকে বলতে এসেছি রে বাতাসি। আগামী পূর্ণিমায় পূর্ণ তিথিতে মা কালীর মন্দিরে আমি তোকে সিঁদুর পরিয়ে আমার ঘরে নিয়ে যাবো রে বাতাসি। সেদিন আমি তোকে আমার ঘরে নিয়ে যাব। সত্যি বলছিস কাঞ্চন? তুই আগামী পূর্ণিমায় আমাকে? হ্যাঁ রে বাতাসি, আমাদের মধুর সম্পর্ককে চির অমর করে রাখতে দুজনে একটা সুন্দর সংসার গড়ে তুলবো। আর তোর আমার অপরন্ত ভালোবাসা দিয়ে সেই সংসারকে আমরা মধুময় করে তুলবো। আই বাতাসি, এখন আমাদের অনেক কাজ। আমরা দুজন দুজনের জন্য ফুল তুলবো, আর সেই ফুলে একটা একটা করে মালা গাঁথবো। আর সেই মালা গেঁথে আমরা দুজন দুজনাকে পরিয়ে দেব, দিয়ে আমরা আপন করে নেব। চল ফাগুনি পূর্ণিমা রাতে পলায়ে যাই, চল ফাগুনি পূর্ণিমা রাতে পলায়ে যাই। দূর দেশে যাব রে, বাসা বানাবো রে, থাকবো দুজনে একসাথে। দূর দেশে যাব রে, বাসা বানাবো রে, থাকবো দুজনে একসাথে। চল পালায়ে যাই, চল ফাগুনি পূর্ণিমা রাতে পলায়ে যাই। বৈশাখী ঝড়েতে আমাদের ঘরেতে হয়েছিল দুজন দেখা, তখন থেকেই যে শুধু যে আমার উথল লাগে কেন বাঁকা, উথল লাগে যে বাঁকা। চলো পলায়ে যাই আজ ফাগুনি পূর্ণিমা রাতে, চল পলায়ে যাই আজ ফাগুনি পূর্ণিমা রাতে, চল পলায়ে যাই। পূর্ণিমা কালী মন্দির। আমার কামনার চিড়িয়াটা বাসা বাঁধার স্বপ্ন দেখছে। বাট নেভার। ওরে ডানা দুটোকে আমি মুচড়ে ভেঙে দেব, তারপর ওর যৌবন মৌচাকের সঞ্চিত মধুটাকে একেবারে চিংড়ে নিউচে নেব। আপনি দয়া মধুটুকু পানি করে নাও, দয়া করে ওই ছিবড়েটা একটু আমার এদিকে বাড়িয়ে দিও ছোট বাবু। আমি ওই ছিবড়েটায় একটু চেটে নিব। তুমি ওই মৌচাক ভেঙাতে কিভাবে সাহায্য করবে ঠাকুর? আপনি যেভাবে বলবেন। যদি বলেন তো ওই হারামের জাতিকে তুলে এনে একেবারে আপনার কোলে বসিয়ে দেব। জয় রাধে। তো এই নাও ঠাকুর আপনার এই পরিশ্রমিক এই 500 টাকা। জয় রাধে, জয় রাধে। বলি দক্ষিণের তো আগেই দিলেন, বলে ব্রাহ্মণ ভোজনটা হবে তো? ব্রাহ্মণ ভোজন? আগে হ্যাঁ, আমি ব্রাহ্মণ হলেও ওই যৌবন পূজার পূজারি হলেন আপনি। তাই আপনি পুজো করে আগে প্রসাদে বানাবেন, আর আমি আপনার তৈরি ওই প্রসাদের চরমামৃত ভক্তি ভরিয়ে পান করিব। যৌবনেরই উপকরণ হস্ত আমি চিবিয়ে খাবো, ভক্তি ভরিয়ে পান করিব।